চিকিৎসার দাবিতে পঙ্গু হাসপাতালের সামনে জুলাই বিপ্লবে আহত ও স্বজনদের বিক্ষোভ। নেতৃত্বে বিভাজন নেই, দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের। জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে COP29 সম্মেলনে প্রধান উপদেষ্টা। টিকে থাকতে নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবিতে এবার 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপি। দল নিষিদ্ধ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এই সরকারের মূলত দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। জোর করে ক্ষমতায় থাকতেই পঞ্চদশ সংশোধনী, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। শেখ মুজিবকে জাতির পিতা বলা সংবিধানের পরিপন্থী। গণতন্ত্রকে সংকুচিত করার জন্য গভর্নমেন্ট আর পার্লামেন্টে যারা প্লেস করেছেন, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন দি কনস্টিটিউশন। এবং বসুন্ধরা কিংস এরিনায় স্বপ্ন পূরণ হলো না লাল সবুজের। ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের সাথে লড়াই করে 1 গোলে হারল বাংলাদেশ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাত 12টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার যাচ্ছি পুরো খবরে। পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন জুলাই বিপ্লবে আহতরা। বুধবার সকালে স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে গিয়ে কয়েকজন অসুস্থ ব্যক্তির সঙ্গে কথা বলে চলে আসায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তারা জানান, উপদেষ্টারা না আসা পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার করা হবে না। অন্যথায় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এখনও হাসপাতালের সামনে এ দাবিতে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এইভাবে আমরা অনেক দাবিগুলো বলছি, কিন্তু এই দাবি কোনো কার্যকর হয় নাই। ওরা আসবে, আসার পরে জায়গায় লিখিত দেওয়ার পরে আমরা এখান থেকে উঠবো, এর আগে উঠবো না। আমাদের রক্তের বিনিময়ে যে ক্ষমতায় আসছে এমন স্বৈরাচারকে আমরা দেখতে চাই না। এখন আমাদের দাবি এটাই যে উপদেষ্টা মণ্ডলী আসবে, সামনাসামনি আমাদের সাথে কথা বলবে, কথা বলে আমাদের কি দাবি সেটা তারা শুনবে, যদি যৌক্তিক হয় সেটা তারা বাস্তবায়ন করবে। এটা ভাবেন আপনারা যেই জায়গায় আছেন ঠিক আমরা ঠিক একই জায়গায়। আমি কি একবারও বলছি আপনি আন্দোলন প্রত্যাহার করেন। দর্শক, বলছিলাম চিকিৎসা অবহেলার অভিযোগে পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহত এবং তাদের স্বজনরা। আর সেখানকার সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর সানি। সানি, আন্দোলনরতরা আগের দাবিতেই কি অনড় আছেন এবং সেই সাথে এখন তাদের চাওয়া কি? তারা এখনো তাদের আগের দাবিতে অনড় আছেন। 4 জন উপদেষ্টা না আসা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না, এমন দাবি তারা জানাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত তিনি এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তাকে ঘিরে ধরেছেন এখানে যারা উপস্থিত যারা রয়েছেন আহতরা তারা। এবং হাসনাত তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সেটি আসলে কতটা কাজে আসছে সেটি এখনো একটি বড় বিষয়। কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি যে হাসনাত এখানে এসেছিলেন এবং তখনও সে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখন ব্যর্থ হয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের উন্নত চিকিৎসা যেমন হচ্ছে না, তেমনি তাদের যে পাওনা, তাদের যে প্রতিশ্রুত অনুদান দেওয়ার কথা ছিল সেটি তারা এখনো পাননি। এবং সকালের দিকে যখন স্বাস্থ্য উপদেষ্টা তিনি এখানে আসেন তখন কিন্তু এই বিষয়গুলো নিয়েই তারা আহতরা কথা বলতে চান এবং উপদেষ্টা কথা না বলে চলে গেলে তারা কিন্তু এর পরবর্তীতে রাস্তায় বসে পড়েন। এবং এখন যে তাদের দাবি, 4 জন উপদেষ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন, সেই সঙ্গে তথ্য উপদেষ্টা নাহিদ রয়েছেন এবং সেই সঙ্গে আসিফ রয়েছেন। তাদের সঙ্গে তারা না আসা পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি তারা প্রত্যাহার করবেন না। তারা যত সময় তারা এর পরবর্তী রাস্তায় অবস্থান করবেন এবং সেই দাবিটি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে কথা বলছেন হাসনাত হয়তোবা তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। এর আগেও তিনি একবার চেষ্টা করেছিলেন, তখন তিনি ব্যর্থ হয়েছেন। এখন তিনি আবারও চেষ্টা করছেন যারা আন্দোলনরত, যারা আহতরা যারা রয়েছেন তাদেরকে সাথে কথা বলার।
যদি হাসনাতের মধ্যে তাদেরকে কথা হয়তো শুরু করবেন, কিন্তু এখনো কিন্তু আসলে তিনি বুঝিয়ে চলছেন এবং সন্ধ্যা থেকেই হাসনাত এখানে রয়েছেন এবং বিভিন্ন সময় তাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছেন, বৈঠক করেছেন, কিন্তু তার আসলে যে খুব একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে সেটি এখন পর্যন্ত বলা যায় না। কিন্তু এখন যদি তিনি কথা বলেন সেটি আসলে দেখা যাবে যে তারা আসলে কি বক্তব্য তিনি রাখেন। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা তাতে যারা আহতরা রয়েছেন তারা যেটি বলছেন যে এই জুলাই বিপ্লবের আন্দোলন আসলে সফল হয়েছে তাদের উপর ভর করে, এবং সেক্ষেত্রে সেই আন্দোলন সফল করতে গিয়ে অনেকে চোখ হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন, অনেকে হাত হারিয়েছেন, কিন্তু তারা কিন্তু আসলে এখনো তাদের যে সুচিকিৎসা, উন্নত চিকিৎসা, সেই যে প্রতিশ্রুত যে বিষয়গুলো সেগুলো এখনো পূরণ হয়নি, সেই সঙ্গে তারা আর্থিক অনুদান পাননি, এমন নানা দাবিতে তারা কিন্তু এখন রাস্তায় অবস্থান করছেন। ঠিক জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনেই তারা বসে পড়েছিলেন এবং তারা যেটি বলছেন যে পর্যন্ত তাদের দাবি না পূরণ হবে সেই পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং হাসনাতটা এখানে কথা বলার চেষ্টা করছেন। আমরা যদি হাসনাত কথা বলে আমরা যদি একটু সরাসরি সেখানে হাসনাত তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন। এর আগেও আমরা দেখেছি যে সন্ধ্যার দিকেও সে তাদের সঙ্গে বিভিন্ন ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তখন আসলে তারা সেই দাবিগুলো আসলে যে তাদের যে দাবি যে চারজন উপদেষ্টা এখানে আসতে হবে সেই দাবিতেই তারা অনড় রয়েছেন। এখন এটি আসলে সমাধান কিভাবে আসবে সেটি একটি বড় প্রশ্ন, যে উপদেষ্টাকে আসলে এখানে আসবেন নাকি হাসনাতের মাধ্যমে আসলে বিষয়টা এখানে একটি সমাধান হবে বা তারা রাস্তা ছেড়ে দিবেন, সেটি এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এখনো কিন্তু আন্দোলনকারীরা তারা রাস্তায় অবস্থান করছেন, যেটি আমরা দেখেছি প্রায় 12 ঘন্টা হতে চললো, এবং যারা এখানে রয়েছেন সবাই কিন্তু আহত এবং বেশ বলা যায় যে অনেকেই খুব বাজেভাবে আহত, এবং সেই আহতরা কিন্তু এখনো বলা যায় যে এই রাস্তায় অবস্থান করার কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। সে কারণে তারা যেটি দাবি করছেন যেন দ্রুত তাদের যে এই যে সমস্যা সেই সমস্যার যেন আসলে সমাধান করা হয়। তো এই ছিল সোহাগ আমার কাছে আগারগাঁর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনি থাকবেন, আপনার সাথে আবারও যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সরকারের ভালো কাজের পাশে থাকলেও ভুল সিদ্ধান্তের সমালোচনা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এমনটি মন্তব্য করেছেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোনো বিভাজন নেই। 1.5 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারকে জিজ্ঞেস করেন স্পেসিফিক সরকার এবং জুলাই ফাউন্ডেশন সেই ব্যাপারে রিপ্লাই করবে। এই ব্যাপারটার সাথে আমাদের সাথে নেই, আমরা হচ্ছে আলাপ আলোচনা করব। সরকারকেই আমরা আপনারা যেভাবে আমাদেরকে জিজ্ঞাসা করছেন আমরাও গভর্নমেন্টকে জিজ্ঞাসা করব যে কেন আহতদেরকে আজকে এসে সড়ক অবরোধ করতে হয়েছে। অঞ্চল ভেদে বৈষম্য নিরসন এবং উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা সহ 3 দফা দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বুধবার দুপুরে নগরীর পার্ক মোড় থেকে ছাত্র জনতার ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়কে ঘণ্টা খানেক অবরোধ করে রাখে। এতে দুপাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এই সময় তারা দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাঞ্চলের সঙ্গে বৈষম্য করছে। এই বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সেই সাথে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা দেওয়ারও দাবি জানান তারা। আবু সাইদ ভাই, শহীদ আবু তাহের ভাই যারা জীবন দিয়েছে আমাদের উত্তরবঙ্গ থেকে, তাদের যে যৌক্তিক দাবি ছিল আমাদের উত্তরবঙ্গ বৈষম্য মুক্ত হবে। আমাদের যে সরকারের আমলাতন্ত্র আছে সেই আমলাতন্ত্রে এখন পর্যন্ত উপর লেভেলের কর্মকর্তারা আমাদের উত্তরবঙ্গ থেকে সেই পরিমাণে নাই। আমরা এই দাবি জানাই অতি দ্রুত এই সমস্যাগুলো নিরসন করা হোক। একটা বিভাগ থেকে 13 জন এবং এটা আরো বেশি হতে পারে উপদেষ্টা নেওয়া হয়েছে। এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন হলেও এই উপদেষ্টা নিয়োগের যে ব্যাপারটা এটা আমাদের কাছে দৃষ্টিকটু এবং বৈষম্যমূলক মনে হয়েছে।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বৈশ্বিক অর্থনীতির বর্তমান কাঠামো জলবায়ু ধ্বংসের মূল কারণ, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পৃথিবীকে বাঁচাতে নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে, যার মূল ভিত্তি হবে সামাজিক ব্যবসা। আজারবাইজানের রাজধানী বাকুতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP29-এ এই কথা বলেন তিনি। এ সময় মেধা, অর্থ আর যুবশক্তির সমন্বয়ে নতুন এক সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, বরফ গলে ফুলে ফেপে উঠছে সমুদ্রপৃষ্ঠ। এর পেছনে অন্যতম কারণ বলা হচ্ছে উন্নত দেশগুলোর অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণ। তবে এর জন্য দায়ী না হয়েও ভুক্তভোগী দেশের তালিকায় বাংলাদেশের নাম একেবারে ওপরের দিকে। জলবায়ুর সংকট যখন মানব সভ্যতার ধ্বংস ডেকে আনার হুমকি দিচ্ছে, তখন পুরো বিষয়টিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বিশ্বের প্রতি আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গিকে পরিবেশ ধ্বংসের মূল কারণ হিসেবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই অর্থনীতি ভোগের ওপর ভিত্তি করে চলে। In order to survive, we need to create another civilization, a counterculture which is based on a different lifestyle. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. Social business is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. It will facilitate entrepreneurship for the youth. Young people will get prepared through new education of entrepreneurship. শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য দারিদ্র্য। ডক্টর ইউনূসের এই 3-0 তত্ত্বকে ধারণ করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমেই গড়ে উঠবে নতুন এক সভ্যতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর এমন নতুন সভ্যতা গড়ার প্রচেষ্টায় বিশ্বের একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার। বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই রুদ্ধদ্বার বৈঠকে 5টি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাভিও, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা যোগ দেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, পঙ্গু হাসপাতালের সামনে এই মুহূর্তে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মন খোলা। এখন দুইটা বিষয়, এক হচ্ছে আমরা তো আমাদের যারা শত্রু, আমাদের শত্রু কিন্তু মানে বিশাল বড় একজন শত্রু, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এখন দেখেন, আমরা আমাদের ভাই, আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য থাকবে, ঝগড়াঝাটি থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু আমরা আপোষহীন। আপনি আজকে আমাকে গালাগালি করবেন, কালকে আমি আপনাকে হাতে তালি দিব, গালাগালি করব। এই যে আমার একটা কাজ না করলে আমি আরো ধরবো। তারপরে হচ্ছে এখানে আমার পাশে হচ্ছে ও আমারে আজকে ফয়েজ যথেষ্ট পরিমাণ ছোট ভাই, মানে এর বেশি আসলে সম্ভব না। ফয়েজ আমাকে যথেষ্ট পরিমাণ ধুইছে, এখন সে আমাকে এখন ধুইছে, আরেকবার আমরা একসাথে চা খাবো, ওইটা নিয়ে সমস্যা না। কিন্তু আমাদেরকে ব্যবহার করে যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আবার তার এই রাস্তা খুঁজে নেয়, আমাদের এই গ্যাদারিংস এর মধ্যে তারা ঢুকে পড়ে, আপনার আমার ক্ষতি করে,
একবার ভাবেন, আমি এখানে আসছি, আমার উপর যদি আক্রমণ হয় এটা কি ভাই আপনার গায়ে লাগবে না? আজকে এই যে আপনারা রাস্তায় আসেন, আমি আপনারা এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি যাইতেছি না। এবং এটা জুলাই ফাউন্ডেশন খুলছে নামে, এটার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। জুলাই ফাউন্ডেশনের ওই যে সেক্রেটারি আইন আমার সাথে দাঁড় করে রাখছি, কই এখানে যতক্ষণ না পর্যন্ত সমস্যা আপনারা এগ্রি আসছেন একটা বিষয়, আমরা পরবর্তীতে যেটা বলবো সেও এখান থেকে যাবে না, এইখানে বসে থাকবে যাই হোক না কেন। এখন যে বিষয়টা হচ্ছে ভাই, আমাদেরকে এই বিষয়টাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগ সব জায়গায় প্রচার করছে যে দেখো, আর তারা স্বাধীন করছিল দেশ, আগেই তো ভালো ছিল। এখন এইটা জায়গাটা আসলে আমরা আমাদের নিজেদের আসলে খারাপ লাগে, আওয়ামী লীগের সুযোগ পাচ্ছে, এটা আমাদের ব্যর্থতার কারণেই, কারণ আমরা তাদেরকে সুযোগ দিছি। এখন এদিকে নতুন কর্মসূচি নিয়ে আবারও রাজপথে সরব হচ্ছে বিএনপি। দ্রুত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা সহ আরও নানা দাবিতে 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা করে সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয় সবশেষ স্থায়ী কমিটির বৈঠক থেকে। বিএনপি নেতারা বলছেন, বিদ্যমান বাস্তবতায় ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজপথে নামার কোনো বিকল্প নেই। সাইফুল ইসলামের প্রতিবেদন। ছাত্র জনতার বিপ্লবে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 3 মাসেরও বেশি সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় কিছুটা অস্বস্তি আছে বিভিন্ন রাজনৈতিক দলে। শুরু থেকেই একদিকে সরকারকে সহযোগিতার কথা বলে আসছে বিএনপি, অন্যদিকে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটি। এমন বাস্তবতায় দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ আরও কিছু ইস্যুকে সামনে রেখে আবারও রাজপথে নামার কথা ভাবছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে যে কর্মসূচিগুলো থাকবে, প্রত্যেকটার মধ্যে মানুষের ব্যাপক অংশগ্রহণই মানুষকে এবং দেশের মানুষকে মেসেজ দিবে যে আগামী দিনে কেই দেশের নেতৃত্ব দিবে। বাট আমরা জনগণের ইচ্ছার উপর, জনগণের মত প্রকাশের উপর আস্থাশীল। বিএনপি সিনিয়র নেতারা মনে করেন, চলমান পরিস্থিতিতে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে মাঠের কর্মসূচির বিকল্প নেই। জানান, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি। যতদিন পর্যন্ত সরকার নির্বাচন ঘোষণা করে আমরা রাজপথেই থাকব। আপাতত আমরা আমাদের যে 31 দফা কর্মসূচি, এটি তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে জানাবার জন্যে আমরা মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন লেভেলেও আমরা আমাদের কর্মতৎপরতা চালাবো। এই বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীন অবস্থা বেশি দিন থাকুক এটা সহ্য করবে না, মেনেও নেবে না। কাজে সেই ক্ষেত্রে সময় বলে দিবে কর্মসূচি কি হবে, কর্মপন্থা কি হবে, এবং সেটা জনগণের দাবি, সময়ের দাবিতেই ঘোষিত হবে। দলের প্রতি জনগণের সমর্থন বাড়াতে পর্যায়ক্রমে জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। এছাড়া আগামী 16 ডিসেম্বর উপলক্ষে ঢাকায় আরেকটি বড় র্যালি করতে চায় দলটি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মৌলিক সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। সব সংস্কারে তাদের হাত দেওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। বুধবার সকালে 10:30টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের পর কালীবাড়ির নিজ বাসভবনে এই কথা বলেন তিনি। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থা আমলি করে গিয়েছিল, সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনদেরকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। দর্শক, নিউজ 24 রাত 12টার সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত নিউজ 24 রাত 12টার সংবাদে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় 7:30টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 2 এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এই তথ্য নিশ্চিত করেছেন। আলী আজম মুকুল 2014 সালে ভোলা 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2018 ও 2024 সালের নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ সহ সারা বিশ্বে ডায়াবেটিস এখন এক মহামারী রোগ। সারা বিশ্বে প্রায় 50 কোটির মতো ডায়াবেটিস রোগী আছে, যা 2030 সালে 60 কোটি হবে। বুধবার বিকেলে বিশ্ব ডায়াবেটিস দিবস 2024 উপলক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বক্তারা। বলেন, বাংলাদেশে গর্ভকালীন ডায়াবেটিসের হার উন্নত দেশের তুলনায় অনেক বেশি। ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিওর, পায়ে পচন সহ নানাবিধ সমস্যা দেখা দেয়। বৈশ্বিক এই জটিল স্বাস্থ্য সমস্যাকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধে দরকার জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা। ডায়াবেটিস চিকিৎসার শর্টকাট কোনো চিকিৎসা নেই, বৈজ্ঞানিকভাবে এটার সমাধান করতে হবে। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। রাজধানীর মালিবাগে ঢাকা মহানগর কার্যালয়ে এনডিএম, ঢাকা মহানগর যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন এনডিএমের মহাসচিব মমিনুল আমিন সহ এনডিএমের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এনডিএমের চেয়ারম্যান বলেন, নির্বাচনে 300 আসনে শক্ত প্রার্থী দেবে। দেশের জনগণ যা চায় তাই সবচেয়ে বড় আইন বলে মন্তব্য করেন তিনি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দেশের তরুণ রক মিউজিশিয়ানদের প্রতিভা তুলে ধরতে এবং সৃজনশীলতা বাড়ানোর লক্ষ্যে শুরু হচ্ছে নতুন ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো দ্য কেজ। এই প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান শিল্পীরা একটি মঞ্চ পাবেন, যেখানে তাদের স্কিল, প্যাশন ও ট্যালেন্ট প্রদর্শনের সুযোগ থাকবে। বুধবার সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এটি কেবলমাত্র একটি প্রতিযোগিতাই নয়, বরং একটি প্ল্যাটফর্ম যা শিল্পীদের বিকাশে ব্যাপক সাহায্য করবে। দেশব্যাপী অনলাইন অডিশনের মাধ্যমে দ্য কেজের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শীর্ষ 100 জন সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবে। পরবর্তীতে নক অফ রাউন্ডের মাধ্যমে সেরা 40 প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। সারা দেশে উৎসাহ উদ্দীপনায় চলছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21। এই সিজনে ঘোষিত ডাবল মিলিয়ন অফারে এবার ওয়ালটন রেফ্রিজারেটর কিনে 20 লাখ টাকা পেলেন মেহেরপুরের কলেজ শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ আলী। সোমবার জেলার গাংনী বাজারে রাশেদ আলী ও তার পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এবার জানাবো খেলার সংবাদ। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের সাথে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠ কিংস এরেনায় তাদের বিপক্ষে লাল সবুজদের হার 1-0 গোলে। দর্শক, এই ম্যাচে বাংলাদেশের ফরওয়ার্ডরা ব্যর্থ হয়েছেন স্কোর করতে। হারই যেন প্রতি মুহূর্তের গল্পে পরিণত হচ্ছে বাংলাদেশের জন্য। গোলের খেলা ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখলেও ফিনিশিং এর অভাবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের সাথে হার মানতে হলো তপু রাকিবদের। ওইখানে ওভারলোড করার চেষ্টা করছিল। কিংস এরেনায় ম্যাচের শুরুর 15 মিনিটে কমপক্ষে 3টি আক্রমণ চালায় লাল সবুজরা, কিন্তু গোল করতে পারেনি ফরওয়ার্ডরা। রাকিব লাফিয়ে উঠেছিলেন। উল্টো ম্যাচের 17 মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। উৎসবে মাতে মালদ্বীপ। স্কোর করেন নাম্বার 7 আলী ফাসির।
বাংলাদেশের কপাল পুরল ম্যাচের পরের মিনিটেই দারুণ এক আক্রমণ করেও কাজে আসেনি। মালদ্বীপের কিপারকে ফাঁকা পেলেও গোল করতে ব্যর্থ হন ফাহিম। 29 মিনিটে আবারও শট নিয়ে লক্ষ্য ভেদ করতে পারেনি ফাহিম। দর্শক, আর এই ছিল নিউজ 24 রাত 12টার সংবাদে। ধন্যবাদ সবাইকে।